অনেকদিন পরে ফাইনালি একটা কড়া ডিভাইস আমাদের কাছে চলে আসলো। মানে এই বছরের শুরুটা তেমন এখন পর্যন্ত দারুণ কোনো স্মার্টফোন দিয়ে হয়নি, বাট তাদের মধ্যে এটা কড়া ডিভাইস বলা যেতে পারে। Infinix Note 12 Pro, এবং এই স্মার্টফোনটাই প্রথম স্মার্টফোন যেটাতে MediaTek Helio G99 প্রসেসরটি ব্যবহার হয়েছে। এটাই ছিল সেই প্রথম স্মার্টফোন। চলুন আজকে এটার খুঁটিনাটি ভালো মন্দ সবকিছু জানা যাক, আসলে এটা করা কিনা। তো বক্সটা ছিল এমন, ভিতরে আপনারা মোবাইল ফোন পেয়ে যাবেন, তারপরে এটাকে চার্জ করার জন্য চার্জার আছে অবশ্যই, দেন আমরা কেস টেস পাবো। এটা হচ্ছে গিয়ে সিলিকনের একটা কেস। ওরে বাপ রে বাপ, বিশাল বড় জায়গা ফাঁকা, এটা বলবেন সুন্দর লাগবে। এছাড়াও রয়েছে চার্জার, আর এদিকে হচ্ছে কেবল, সিম এজেক্টর, এগুলোই ডান। একদম সরাসরি স্মার্টফোনের কাছে চলে আসছি। রেয়ার প্যানেল দেখে কেমন লাগছে? গ্লাস মনে হবে, তবে এটা গ্লাস্টিক বলতে পারেন, প্লাস্টিক দিয়ে তৈরি, যার কিছু অংশ ফ্রস্টেড, কিছু অংশ হচ্ছে গিয়ে গ্লোসি। তো ফ্রস্টেড হওয়াতে ফিঙ্গারপ্রিন্ট কিন্তু ওই এরিয়াতে বসে না, বাট গ্লোসি এরিয়াতে ঠিকই ফিঙ্গারপ্রিন্ট বসে যায়। আপনারা সাথে কেসটি ব্যবহার করবেন, তাহলে এটা আরো সুরক্ষিত থাকবে। বক্সি শেপের স্মার্টফোন, স্কোয়ার টাইপের আর কি। হাতে নিয়ে খারাপ লাগে না। 192 গ্রাম হলো এর ওজন, তো এটা মোটামুটি ঠিক আছে। এই সাইজের ফোন অনুযায়ী এটা ঠিক আছে। পোর্টস এন্ড বাটন রেগুলার প্রয়োজনে সবকিছুই থাকছে। সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক নেই, ডেডিকেটেড সিম কার্ড স্লট রয়েছে, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকটিও থাকছে, এবং এর যে হোম বাটন সেটাই আবার ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, যা খুবই ফাস্ট অ্যান্ড একুরেট। আমরা মোটামুটি অ্যারাউন্ড বলতে পারেন মিড রেঞ্জের মধ্যে বলা যায়। প্রায় ম্যাক্সিমাম স্মার্টফোনে এখন এই সাইড মাউন্টেনটাই পাই, এটাও সেরকম ছিল। ওয়েল, আমরা যদি বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, এটা প্লাস্টিক বিল্ড হলেও বিল্ড কোয়ালিটি ভালোই বলতে হবে, এবং এই যে এরকম পড়লেও ভাঙার পসিবিলিটি নেই, হয় না কিন্তু কিছু। যেহেতু পরে গিয়েও ডিসপ্লে ভাঙলো না, তো ওইটা নিয়ে আলোচনা করা যাক। ডিসপ্লেটার সাইজ 6.7 ইঞ্চ, এটা অ্যামোলেড প্যানেল এবং ফুল এইচডি প্লাস রেজুলেশনের, তবে রেগুলার রিফ্রেশ রেট 60 হার্টজ। আমি অবশ্যই 90 হার্টজ বা 120 হার্টজ মিস করছি। ওরকম কিছু হাই রিফ্রেশ রেট আসলে দরকার মিড রেঞ্জ বাজেটের একটি স্মার্টফোন হিসেবে, আমরা এই জিনিসটা মিস করছি এই স্মার্টফোনে। তবে এর পিপিআই ডেন্সিটি বেশ ভালো, 393। আর জানি না এই ডিসপ্লেকে কি দিয়ে প্রোটেকশন করা হয়েছে, কি কোন একটা ওয়েবসাইট থেকে আমি দেখলাম কোর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, কোর্নিং গরিলা গ্লাস 3। তবে যা থাকুক না থাকুক, আপনি একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন অবশ্যই। ডিসপ্লের চিন এবং বেজেল সেটা এভারেজ রাখা যেতে পারে মোটামুটি, যদি 24-25 হাজার টাকার স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে যান। তবে আমরা ডিসপ্লেতে সেই ওল্ড শেপ, ইউ শেপ নচ দেখছি। এই বিষয়টাতেও একটু এখন পরিবর্তন আনা যেত। এটাতে যদি পাঁচল কাটার দিয়ে আসতো, দারুণ লাগতো দেখতে। আমার যা সত্যি বলতে যা মনে হয়, ইনফিনিক্স লাস্ট বেশ কয়েকটা ডিভাইস আপনারা দেখছেন এইরকম একটা অ্যামোলেড প্যানেলই ব্যবহার করে আসছে। মূলত এটা ওই প্যানেলেই, তারা হয়তো তাদের বেশ কিছু মডেলে আর কি ওই সেম প্যানেলটাই ব্যবহার করে আসছে। এনিওয়ে, এর কালার রিপ্রোডাকশন কিন্তু খুবই ভালো, তবে কালারটা একদম একুরেট বলা যাবে না। এটা একটু বেশি পপ কালার দেয়, একটু কালারফুল। তো যারা আসলে ভিডিও টিডিও প্রচুর দেখেন, তাদের ভালো লাগবে। যে কোনো কন্টেন্ট আসলে দেখতে ভালোই লাগে, যে কোনো ভিডিও টিডিও বলেন বা গেম টেম খেলতে গেলেও যথেষ্ট কালারফুল হওয়াতে অবশ্যই ভালো লাগবে, এবং গুড এনাফ ব্রাইটনেস আছে ইনডোর আউটডোর, ইভেন ডিরেক্ট সানলাইটেও এটা কিন্তু দেখা যাচ্ছিল। টাচ স্যাম্পলিং রেট এটা 180 হার্টজ, তো ওই জায়গাটা ঠিক আছে, বাট হাই রিফ্রেশ রেটটা আমরা একটু কম পাচ্ছি। ডিসপ্লে নিয়ে এইটুকুই কমপ্লেন, এর বাইরে ওকে। শুরুতে যে বিষয়টা বলছিলাম, MediaTek Helio G99 দিয়ে এই স্মার্টফোনটাই ওয়ার্ল্ডে ফার্স্ট আসে। হ্যাঁ, এটা সেই ফোন, এবং এখানে কিন্তু আপনার র্যাম পেয়ে যাচ্ছেন 8GB, স্টোরেজ রয়েছে 128GB। তবে র্যাম আরো বাড়ানো যাবে, ওই যে মেমোরি ফিউশন টেকনোলজি যেটা রয়েছে, আপনি আরো 5GB র্যাম বাড়াতে পারবেন, তখন 13GB মতো হয়ে যাবে। স্টোরেজ সলিউশন UFS 2.2, এটা রান করছে XOS 10.6 টপ আপ Android 12। তো 2023 তো Android 13 দিয়ে আসলে জিনিসটা আরো জোস হতে পারতো, আমার আর কেমন মনে হয়। তো এই যে প্রসেসরটা, নতুন প্রসেসর, এর সাথে আমরা 8GB র্যাম পেয়েছি, UFS 2.2 ছিল এর স্টোরেজ সলিউশন। তো সব মিলে কেমন পারফরমেন্স ছিল আসলে? এইটা আমরা যদি ধরে নেই আসলে এর দাম মনে আমি বলিনি না, এটার প্রাইসটা হচ্ছে গিয়ে 26,499 টাকা, 26,500 টাকা। তো সেই জায়গায় এর যে পারফরমেন্স অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস, কারেন্ট মার্কেটের অন্যান্য ডিভাইসের সাথে কম্পেয়ার করে পারফরমেন্সের দিক থেকে আপনাকে সন্তুষ্ট রাখতে পারবে। রেগুলার যে কোনো কাজ বাস হ্যান্ডেল করতে গিয়ে কোনো প্রবলেম ফেস করছিল না এই স্মার্টফোন। আমরা স্ক্রোলিং বলুন, বিভিন্ন মাল্টিটাস্কিং এর কাজগুলো সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছিল এই ডিভাইসটি। তবে হ্যাঁ, এর মাঝে বেশ কিছু ব্লোটার রয়েছে। আমার মনে হয় ইনফিনিক্স আস্তে আস্তে তো বেশ ভালো ভালো স্মার্টফোন নিয়েও কাজ করছে, আপনারা দেখছেন। তো ওদের ইউআইতে আরেকটু বেটার কিছু করা যেতে পারে, সেটার লুকস বলুন বা এই যে ব্লোটার গুলো থাকে, এই সমস্ত জায়গায় আরেকটু কাস্টমাইজেশনের সুযোগ আছে। যদিও আপনি চাইলে এই ব্লোটার গুলোকে আবার ইনস্টলও করতে পারবেন। এছাড়া অ্যাডের যে বিষয়গুলো আছে সেগুলোকে বন্ধ করে রাখা যায় আর কি। এরপরে গেমিং, হ্যাঁ, মিড রেঞ্জ বাজেট বা 25-26 হাজার টাকাতে যারা ফোন কিনবেন এবং গেমিং যদি টার্গেট থাকে আপনার, তাহলে এই স্মার্টফোনটা দিয়ে আপনি সেটুকু কাজ চালাতে পারছেন। আমরা এখানে পাবজি, COD, অ্যাসফল্ট 9 এর মতো গেমগুলো প্লে করছিলাম। তো যা দেখলাম, পাবজির ক্ষেত্রে HD হাই ফ্রেম রেট সাপোর্ট করে, আপনি 40 FPS কনস্ট্যান্টলি আমরা 40 FPS পেয়েছি, এবং দেখলাম একটা ভালো রেজাল্টই দিচ্ছে। ইভেন এটা 6nm এর প্রসেসর হওয়াতে কিন্তু এটা খুব বেশি ব্যাটারিও বার্ন করছিল না, আর ফোনটাও খুব বেশি হিট জেনারেট করছিল না। আমাদের কাছে কখনো এমনটা হয়নি যে থার্মাল থ্রোটলিং বা গরম হয়ে পারফরমেন্স ড্রপ করছে গেমিং টাইম অন্তত। এই ধরনের কোনো প্রবলেম আমাদের ফেস করতে হয়নি এই ডিভাইস থেকে। বলা যেতে পারে আপনি যদি পাবজি, COD বা অ্যাসফল্ট 9 এর মতো গেম প্লে করতে চান এবং বাজেট 26K এর মতো হয়ে থাকে, তাহলে এটাকে আপনি চয়েস করতে পারেন অ্যাজ এ অফিসিয়াল ডিভাইস। যেহেতু MediaTek Helio G99 একেবারে লেটেস্ট একটি SoC, তো এটাকে যদি আমরা কিনা একটু স্ন্যাপড্রাগনের সাথে কম্পেয়ার করতে যাই, তাহলে কোনটার সাথে কম্পেয়ার করা
করা যেতে পারে। আপনি যদি স্ন্যাপড্রাগন 680 সাথে কম্পেয়ার করতে চান তাহলে হেলিও G99 বেশ কিছুটা এগিয়ে থাকবে। আবার যদি 695 এর সাথে কম্পেয়ার করতে চান স্ন্যাপড্রাগনের সাথে আর কি, তাহলে কিন্তু একটু পিছিয়ে থাকবে। তো বলা যেতে পারে 695 আর 680 এর মাঝামাঝি মোটামুটি একটা রেজাল্ট দিতে পারছে এই প্রসেসরটা। ক্যামেরা ইনফিনিক্স কিন্তু বেশ বড় সড়ো ক্যামেরা নিয়ে হাজির হয়েছে। স্মার্টফোনটিতে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে মেইন শুটার হিসেবে, যেটা একদম এই লেভেলে থাকবে। বাট এর সাথে আরো দুটো সেন্সর এই লেভেলে থাকবে, মানে একটা 2 মেগাপিক্সেলের, আরেকটি হচ্ছে এআই শুটার। আলট্রা ওয়াইড মিস করছেন, যেটা আমিও করছি। তবে ফ্রন্ট ফেসিং ক্যামেরা রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার। যাই হোক, মেইন ক্যামেরা কি রেজাল্ট করলো সেটাই জানার বিষয়। ডেলাইটের বেশ কিছু ছবি নিশ্চয়ই আপনারা দেখছেন। ছবিগুলোতে কিন্তু ভালো শার্পনেস এবং ডিটেল ধরে রাখতে পারছে। যদি একটা ভালো লাইটিং কন্ডিশন পায় তাহলে এই স্মার্টফোন থেকে সুন্দর সুন্দর বা আপনি বলা যেতে পারে ওয়েল ডিটেইলড ছবি পেয়ে যাবেন। তবে হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে যদি অনেক বেশি আলো চলে আসে বা লাইটিং কন্ডিশনটা ঠিকঠাক না থাকে, তখন হ্যাঁ ব্যালেন্স করতে গিয়ে কিছুটা ইস্যু দেখা যায়, যেটা আমরা আসলে এরকম বাজেটের ম্যাক্সিমাম স্মার্টফোনে ফেস করি। তবে ম্যাক্সিমাম সিনারিওতে এর ছবি আমরা ভালো পেয়েছি। ডাইনামিক রেঞ্জটা আমি বলবো এভারেজের কাতারে আছে। আর কালার, হ্যাঁ কালারটা একটু পপ করে, ম্যাক্সিমাম সময় দেখছিলাম একটু কালার বুস্ট আপ করে দিচ্ছিল। সোশ্যাল মিডিয়া রেডি টাইপের ছবি দেয়, যদিও সেগুলো দেখতে কিন্তু বেশ ভালোই লাগে। লো লাইটের ব্যাপারে যদি বলতে হয়, লো লাইটে রেগুলার ক্যামেরা সেটা খুব একটা বেটার পারফর্ম করে না, তখন নয়েজ এবং গ্রেনের দেখাও পাওয়া যায়, ডিটেল অনেকটাই কম মনে হয়। বাট এখানে সুপার নাইট মোড রয়েছে, যেটা অন করে নিলে আপনি দেখবেন অনেকটাই শার্পনেস বেড়ে গেছে এবং কন্ট্রাস্টি হওয়ার একটা প্রবণতা থাকে। কিন্তু ওভারঅল ছবিগুলো দেখতে আবার খারাপ লাগে না, আমার কাছে বেশ ভালোই লাগছিল। নাইট মোডের ছবি নিয়ে আমার মনে হয় অনেকেই সন্তুষ্ট থাকবেন, জাস্ট একটু বেশি কন্ট্রাস্টি মনে হতে পারে। এরপরে রয়েছে পোর্ট্রেট মোড। মোটামুটি বলা যায় আর 5-10টা স্মার্টফোনের মতোই এটাতে আমরা দেখছিলাম চুল এরিয়া বা কর্নার এরিয়াগুলোতে এজ ডিটেকশনে মাঝে মধ্যে একটু মিসম্যাচ করছিল। এর বাইরে কিন্তু ঠিকঠাক আছে, যেমন মেইন সাবজেক্টের শার্পনেস ডিটেল ভালোই ধরে রাখতে পারে, কালারটা একটু শিফট করে, বাট ওভারঅল পোর্ট্রেট মোড নিয়েও আমি সন্তুষ্ট আছি। তবে আমি আলট্রা ওয়াইড পাইনি, যেটার ব্যাপারে একটু আগেও বলছিলাম। দেন যদি ফ্রন্ট ফেসিং ক্যামেরায় আছি, যা 16 মেগাপিক্সেলের, এইটা আপনাকে একটু ব্রাইট করে দেবে, একটু ইয়েলো টোনের ছবি দেয়, যাও ওভারঅল ভালোই লাগে। ম্যাক্সিমাম সেলফি লাভারদের হয়তো এমন ছবি পছন্দ হবে, তবে আমার কাছে মনে হয় এটা যদি আরেকটু ন্যাচারাল টোনের ছবিটা দিত তাহলে আরো বেশি ভালো লাগতো। এর বাইরে শার্পনেস ডিটেল প্রপার লাইটিং কন্ডিশনে ঠিকঠাক পাবেন, বাট ইনডোরে কিছুটা সফট ছবি দিবে। বাট এই স্মার্টফোনের বোথ সাইডের ক্যামেরায় ভিডিও রেকর্ড করা যায় 2K 30 FPS এ সর্বোচ্চ। ভিডিও কোয়ালিটি নিয়ে বলতে গেলে আপনি যদি কিনা 26,000 টাকার অন্যান্য স্মার্টফোনের সাথে কম্পেয়ার করতে চান তাহলে আমরা এভারেজ রাখবো। তবে হ্যাঁ, এই বাজেটের অনেক ফোনই রয়েছে যেগুলোতে হয়তো 2K সাপোর্ট করে না, সেই জায়গায় এটা কিছুটা এগিয়ে থাকবে। একটু যদি স্টাডি করে শুট করতে পারেন তাহলে কাজে লাগানোর মতো ভিডিও পেয়ে যাবেন প্রপার লাইটিং কন্ডিশনে। স্মার্টফোনটির আরো অনেক বিষয় আছে, তবে বলে রাখছি এই স্মার্টফোনের বেশ কিছু জায়গা রয়েছে যেখানে আপনারা অবশ্যই কমতি পাবেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা ভিডিও শেষে আলোচনা করছি, অবশ্যই জেনে নেবেন। ওকে, এটাতে কিন্তু স্টেরিও স্পিকার থাকছে, যে বিষয়টাও এখনকার দিনে দাঁড়িয়ে অনেক স্মার্টফোনে আমরা মিস করি। তো উপরে এই যেখানে স্পিকার আর বটমে একটা স্টেরিও স্পিকার হিসাবে এভারেজ রেজাল্ট পেয়েছি। ফুল ভলিউমে মাঝে মধ্যে কিছু সাউন্ড থেকে আমরা ডিস্টরশন পেয়েছি, বাট বেশিরভাগ সময় এর সাউন্ড কোয়ালিটি ভালো ছিল। দেন ইয়ারপিসের সাউন্ড কথা বলার ক্ষেত্রে আমরা ঠিকঠাক পেয়েছি, আর এটার নেটওয়ার্ক কানেক্টিভিটিতেও কোনো ধরনের প্রবলেম ফেস করতে হয়নি। বাই দ্য ওয়ে, এটা কিন্তু 4G স্মার্টফোন, কেউ আবার 5G বলে ভুল করবেন না। ওকে, ব্যাটারি 5000 mAh এর ব্যাটারি থাকছে এই স্মার্টফোনের মাঝে, এবং বক্সে আপনি পেয়ে যাবেন 33 ওয়াটের চার্জার। স্ট্যান্ডার্ড ব্যাটারি এবং চার্জার স্ট্যান্ডার্ড, আপনি একদিন এটা চালাতে পারবেন। এখানে আমরা হাই রিফ্রেশ রেট কম দেখছি, তাই না? মানে হাই রিফ্রেশ রেট নেই, তো ওই কারণে ব্যাটারি কিছুটা কম বার্ন করে আর কি। তো বলা যায় যদি আপনি মোটামুটি রেগুলার ব্যবহারকারী হয়ে থাকেন বা একটু হেভি ইউজও করেন, দিন শেষে একবার চার্জ করলেই চলবে। তো মনে হয় এখন র্যাপ করা যায়। এবং ফাইনালি যে বিষয়টা আমি বলছিলাম, এই স্মার্টফোনটার কিছু জায়গায় কমতি আছে, যে বিষয়গুলোতে আসলে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল। নাম্বার 1, এটাতে বড় একটা ক্যামেরা দেওয়া হয়েছে, যেটা বেশ ভালো রেজাল্টই করছে, কিন্তু আমরা আলট্রা ওয়াইড মিস করছি। 26,000 টাকা দিয়ে একটা ফোন কিনতে গেলে যখন ইনফিনিক্স সেটা দেবে, ইনফিনিক্সের কাছে তো আমাদের একটু বেশি চাহিদা থাকে, সেই জায়গা থেকে আমরা অবশ্যই অ্যাটলিস্ট একটা 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড পেতে পারতাম। দেন এইটার ডিসপ্লেটা সেখানে হাই রিফ্রেশ এটা আমরা মিস করছি। পাশাপাশি দেখছি ইউ শেপ নস, এটা যদি একটা কনসোল কাটআউটে আসতো আর একটু হাই রিফ্রেশ থাকতো, 90 হার্টজ হলেও চলতো, তাহলে কিন্তু আরো জোস হতে পারতো। দেন এটা অ্যান্ড্রয়েড 12 রান করছে। তো এখন যেহেতু 2023-এ আমরা আছি, অ্যান্ড্রয়েড 13 দিয়ে আসলে আর একটু মানে বলতে পারতাম একদম আপডেটেড স্মার্টফোন পেয়ে গেছি। তো এই বিষয়গুলোতে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল, বাট এর বাইরেও বেশ কিছু জায়গা রয়েছে যে কারণে হয়তো আপনি এই ডিভাইসটা নেবেন। ফার্স্ট অফ অল, স্মার্টফোনটা দেখতে সুন্দর, তারপরে এইটার ডিসপ্লেটা এখানে হাই রিফ্রেশ রেট না থাকলেও বেশ কালারফুল, অ্যামোলেড ডিসপ্লে যাদের ভালো লাগে তারা অবশ্যই চয়েস করতে পারবেন। দেন মেইন ক্যামেরার রেজাল্টটা আমরা ভালো পেয়েছি, তারপরে এটার যে পারফরমেন্স সেটা নিয়ে সন্তুষ্ট থাকা যায় ইজিলি, যদি কিনা আমরা একটা অফিসিয়াল ডিভাইস হিসেবে চিন্তা করতে চাই এই বাজেটে। আর ওভারঅল সমস্ত বিষয় এই স্মার্টফোনটার কিন্তু ভালো দিকের মধ্যেই থাকে। এই আর কি, আপনাদের কাছে কেমন লাগলো মাস্ট কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, অনেক বেশি ভালো। টাটা।